আরো কয়েকজন আসছে আর কি। হ্যালো। হ্যাঁ, হেলোনা ক্লাসে টাওয়ারের বসে তো। একটু ক্লোজ ছবি যেটা সেটা। এই আমি মাত্র ঢুকলাম। তারপরে এই যে যে ক্যাথেড্রালটা, ক্যাথেড্রালের ভেতরের ও আচ্ছা। দেখতে কেমন সেটা দেখতে পাচ্ছ এখন। ফ্লোর এবং দেয়ালে মার্বেল পাথরের ব্যবহার আর আসলে তেমন কিছু বলার নেই এই মুহূর্তে, কারণ আসলে এর চেয়ে অনেক জটিল বিষয়ের আলোচনা এর আগে তোমাদের সঙ্গে হয়ে গেছে আর কি। যে ধরনের স্থাপত্য হতো, যে ধরনের গির্জা মঠ গুলো আমরা দেখি, এখানে আমরা দেখলাম যে ওর মধ্যেই আমরা কিন্তু 3টা ধাপ দেখে এসেছি। যে প্রথমে কাঠের ছাদ দেখলাম, তারপরে কি দেখলাম যে পাথরের তোমার সিলিংটা করা হচ্ছে নেভের ব্যারেল ভল্ট দিয়ে। পরবর্তীতে আবার একটা সময় এসে দেখলাম যে সেই ব্যারেল ভল্টের বদলে সেখানে গ্রোইন ভল্ট ব্যবহার করা হচ্ছে। এবং কি কি সুবিধা অসুবিধা সেগুলো গতদিন আলোচনা করলাম। আচ্ছা, এবার হলো ফ্লোরেন্সের, ইটালির ফ্লোরেন্সে একটা গির্জা, এটা ওয়েস্ট প্যাকেট, পশ্চিম দিকের একটা প্রবেশ মুখ, সেন্ট মিনিয়াটো আল মন্টি। এটা হলো একটা পাহাড়ের, ফ্লোরেন্স একটা পাহাড়ের কাছে আর কি। এটার সিলিংটা কিন্তু দেখো যে কাঠের সিলিং, কিন্তু রোমানেস্কো স্থাপত্যের যে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য যে গির্জার যে নেভটা থাকে সেই নেভে বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয় আর কি এই আর্চ গুলো দিয়ে। আমার মাউস পয়েন্টারটা আশা করি দেখতে পাচ্ছ সবাই। স্যার আপনার সেই কথা কেটে কেটে যাচ্ছে স্যার। ব্যাপারটাই। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। এখন কি একটু ভালো নাকি একই রকমই? স্যার ঠিকই আছে। স্যার ওই ভালো কথা আছে। কেটে স্যার কেটে ওর যাচ্ছে। মেবি নেট প্রবলেম স্যার। আচ্ছা দীপজ্যোতির বোধহয় নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা, তো রোমানেস্কো গির্জার যে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য যে পুরা নেভ যে অংশটা, সেই নেভের অংশটাকে এরকম আর্চ দিয়ে বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়। তো সেই ব্যাপারটা এখানেও কিন্তু বর্তমান। দেখো যে পায়ার গুলো থেকে যেই খিলান গুলো আসছে, সেই খিলান গুলোর কারণে কিন্তু পুরা গির্জাটা মনে হচ্ছে যে নেভটা বেশ কয়েকটা সেগমেন্ট বা ভাগে ভাগ করা। আর এখানে কাঠের সিলিং, যেটা আমরা জানি যে রোমানস্কের সময় মাঝে মধ্যেই কিছু কিছু জায়গায় আমরা এরকম গির্জা পাই যেটার সিলিং কাঠের। অর্থাৎ প্রাচীন খ্রিস্টীয় যে ব্যাসিলিকান গির্জাগুলো হতো অনেকটা সেগুলোকে অনুসরণ করেই এই ধরনের কাঠের সিলিং রাখা হতো। এবং অ্যাপসে দেখো যে একটা ছবি অস্পষ্ট হলেও বুঝে নিতে পারছে যে এটা কে, যীশু খ্রিস্ট। এরপরে হলো ফ্লোরেন্সের দিকে যাবে না, না সরি, ইটালির, এটা হলো তোমার মডেনা হলো জায়গার নাম। মডেনা ক্যাথেড্রালের যে প্রবেশ মুখ, সেখানে একটা আমরা একটা ন্যারেটিভ রিলিফ স্কাল্পচার পাই। এর আগে তো আমরা আসলে বেশ কিছু রিলিফ স্কাল্পচার দেখে আসছি, তাই না? বিখ্যাত বিখ্যাত মৈজাক, সেন্ট পায়ারে, তাই না? যেখানে আমরা দেখি যে যীশু খ্রিস্ট সবার মাঝখানে এবং শেষ বিচারের দিন অথবা তোমার এই যে পুণ্যবান এবং নরকবাসীদেরকে আলাদা করা হচ্ছে, এরকম অনেক স্থাপত্য দেখে আসছি, তাই না? বা অনেক ক্ষেত্রে দেখি যে যীশু খ্রিস্ট মাঝখানে এবং তার 12 জন শিষ্যের মধ্যে যীশু খ্রিস্টের যে আধ্যাত্মিক যে জ্ঞান সেটা দেয়া হচ্ছে আর কি, বা তাদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে যে এই 12 জন পরবর্তীতে আহ ধর্ম প্রচারের কাজ বা যিশুর বাণী সবার কাছে পৌঁছে দেবে। এরকম বেশ কিছু স্কাল্পচার কিন্তু আমরা দেখে এসেছি এর আগে। তো এই স্কাল্পচারটা তার থেকে আলাদা এই কারণে যে, কারণ এইটা কিন্তু দেখো যে প্রাথমিক খ্রিস্টান সময়ের মতন আর কি, খুবই ডিটেইল একটা ইনফরমেশন আমরা এখানে পাচ্ছি। যেমন একদম সবচেয়ে বামে যীশু খ্রিস্টকে দেখানো হচ্ছে, তিনি বাইবেল হাতে আছেন এবং তাকে আবার দুইটা স্বর্গের দেবদূত ধরে আছে তার এই মান্ডলাটা।
তারপর দেখো যে প্রথমে আদমের জন্ম, আদমের সৃষ্টির যে ঘটনাটা সেটা, তারপরে দেখো যে আদম এবং ইভের আহ, যেই ভুল, মানে কি বলবো, এই যে ফল খাওয়ার কারণে তারা যে পৃথিবীতে চলে আসলো স্বর্গ থেকে, সেই বিষয়টা এখানে দেখানো হচ্ছে। যে শয়তান গাছের সঙ্গে পেঁচানো, সে আর কি ইভকে প্রলুব্ধ করছে যে এই ফলটা খাও, এবং খাওয়ার পরে তারা কিন্তু প্রথম লজ্জাস্থান সম্পর্কে সচেতন হলো। সেই বিষয়টাও যে যাদের ডান হাতে যে পাতাটা ধরা, সেই পাতাটা দিয়ে তারা যার যার লজ্জাস্থান ঢেকে আছে, এই আর কি। মানে এই যে টোটাল যে ঘটনাটা, এই যে যেটা আমরা জেনেসিসে পাই আর কি, ওল্ড টেস্টামেন্টের জেনেসিসে আমরা যে ঘটনাটা পাই আর কি, মানে আদম এবং ইভের স্বর্গ থেকে পৃথিবীতে আগমনের যে ঘটনাটা। এবং এখানে কিন্তু দেখো যে প্রাথমিক খ্রিস্টান সময়ের মতনই আর কি, খুব ন্যারেটিভ ভাবে গল্পটা বলা হচ্ছে। প্রাথমিক খ্রিস্টান সময়ের যে সার্কোফাগাস গুলো আমরা দেখি বা সমাধি, শবাধার গুলো দেখি, সেই শবাধারের গায়ে কিন্তু এই ধরনের রিলিফ, খুব ন্যারেটিভ স্কাল্পচার থাকতো, মানে খুব বর্ণনামূলক আর কি সেটা। তো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এখানে রিলিফের কিছু কিছু অংশ, যেমন এখানে দেখো যে আদমের পায়ের যে অংশটা, বাম পায়ের অংশটা কিন্তু একদম ফ্রি স্ট্যান্ডিং এর মতন আর কি, ফ্রি স্ট্যান্ডিং স্ট্রাকচারের মতনই পুরোপুরি নিরাবলম্ব অবস্থায় আছে আর কি। অর্থাৎ সে কিন্তু আহ, ইয়ের সঙ্গে অ্যাটাচ না আর কি, মানে পাটা এতটাই রিলিফ হয়ে আসছে যে এটা কিন্তু পুরোপুরি বের হয়ে আসছে আর কি পাটা। কেউ কিছু বললে? তারপরে দেখা যায় রোমানস্কর সময়ে তো আমি বললামই যে আসলে মানুষের মধ্যে কিন্তু ফ্রি স্ট্যান্ডিং স্কাল্পচারের ব্যাপারে একটা দ্বিধান্বিত অবস্থা ছিল, যার কারণে তারা কিন্তু রিলিফ স্কাল্পচার বড়জোর করা হতো, কিন্তু ফ্রি স্ট্যান্ডিং স্কাল্পচার কখনোই করা হতো না। এইখানে একটা আমরা খুব ব্যতিক্রমী উদাহরণ দেখতে পাচ্ছি যে স্কাল্পচারটা রিলিফ মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু রিলিফ স্কাল্পচার হিসেবে না এটা, কারণ এটা কিন্তু তোমার পুরোটাই কার্ভ করে, মানে খোদাই করে পুরো পাথর থেকে বের করে নিয়ে আসা একদম নিরবলম্ব যে ভাস্কর্য বা ফ্রি স্ট্যান্ডিং স্কাল্পচার, সেরকম আর কি। অর্থাৎ এটা দেয়ালের অনেক কাছাকাছি রাখা বলে মনে হচ্ছে যে রিলিফ, কিন্তু আসলে কিন্তু এটা পুরোটাই তোমার কার্ভ, মানে ফ্রি স্ট্যান্ডিং আর কি। এবং লাইফ সাইজের মতন অ্যাপ্রক্সিমেটলি দেখা যায়, নিচে লেখা যায় লাইফ সাইজ, অর্থাৎ একদম পূর্ণ অবয়ব মানুষের যেরকম হাইট হয় সেই হাইটে করা। এবং এরকম উদাহরণ রোমানেস্কো পুরার সময় কিন্তু খুবই রেয়ার। সেরকম একটা রেয়ার কাজ দেখতে পাচ্ছি, যেখানে একটা ফ্রি স্ট্যান্ডিং স্কাল্পচার আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা লাইফ সাইজ। এবং এই স্কাল্পচারটা করা হলো কিং ডেভিডকে। কিং ডেভিড জানো যে ওল্ড টেস্টামেন্টের একজন নবী এবং রাজা। এবং এই স্কাল্পচারটা যিনি করেন তার নাম হলো বেনেদেত্তো আন্তেলামি, উপরে লেখা বেনেদেত্তো আন্তেলামির করা কাজ কিং ডেভিড। এবং এখানে দেখো যে আহ, নবীদের ক্ষেত্রে যেটা সাধারণত দেখানো হতো যে একটা স্ক্রল বা একটা লেখা, তোমার পাণ্ডুলিপি ধরা আর কি, স্ক্রল পাণ্ডুলিপি, সেরকম তার হাতেও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। যদিও এখানে কিন্তু দেখো যে তার জামা কাপড়ের যে ভাঁজ, তারপর তার ঘাড়টা একটু বামের দিকে ঘোরানো, এই সব কিছু দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে ক্লাসিক্যাল আর্টের একটা প্রভাব কিন্তু আছে। কিন্তু যেই জিনিসটা নাই সেটা হলো যে ক্লাসিক্যাল সময়ে গ্রিকরা যে কন্ত্রাপ্রস্তর ব্যবহার করতো। কন্ত্রাপ্রস্ত মানে হলো যে কোনো এক পায়ে ভার দেওয়ার যে ব্যাপারটা, বুঝতে পারছো, যে বাম অথবা ডান পায়ে ভার দেওয়ার যে ব্যাপারটা, এবং ভার দেওয়ার কারণে পুরো শরীরে যে পরিবর্তনটা আসে, কোমরটা বাঁকায় যায়, তারপর কাঁধটা একটা দিকে যে কোনো একদিকে বাঁকায়, এই যে ব্যাপারগুলো, সেই ব্যাপারটা কিন্তু এখানে অনুপস্থিত। কিন্তু তার ড্রাপারি, তার মাথা ঘোরানো, তার দাড়ির কাজ, সবকিছু দেখে এটা খুব স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি যে এখানে ক্লাসিক্যাল আর্টের একটা প্রভাব বেশ ভালোভাবেই আছে আর কি। এবং এই ধরনের ফ্রি স্ট্যান্ডিং লাইফ সাইজের ফিগার কিন্তু আমরা এর পরবর্তীতে গথিক সময়ে আবার প্রচুর দেখবো, বেশ কিছু এরকম কাজ দেখবো। মানে প্রচুর কাজ আছে এরকম, যেগুলো তোমার গির্জার প্রবেশ মুখের বিভিন্ন পাশে দাঁড় করানো আর কি। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ
গির্জা ওয়েস্ট, এটা হলো ওয়েস্ট প্যাকেজ আর কি, ফাসাদ, ওয়েস্ট ফাসাদ অফ সেন্ট এতিয়েন্নি, অর্থাৎ সেন্ট এতিয়েন্নি গির্জার পশ্চিম দিকের প্রবেশ মুখের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। আর এর ভেতরের যে কি অবস্থা সেটা এখানে দেখতে পাচ্ছ আর কি, ভেতরের ডায়াগ্রামটা বা ভেতরের ডিজাইনটা কেমন। এখানে দেখো যে এর আগে আমরা দেখে এসেছি যে গ্রোইন ভল্ট ব্যবহার করার কারণে ভেতরে ক্রস দিয়ে দেখানো হতো, তাই না? ক্রস চিহ্ন থাকতো ভেতরে, অর্থাৎ এটা দেখে আমরা বুঝে নিতে পারতাম যে ভেতরে গ্রোইন ভল্টের ব্যবহার। তো এইখানে দেখো যে আহ, মানে একটা স্কোয়ার কিউব যদি ধরো এখান থেকে, আর মাউস পয়েন্টারটা একটু খেয়াল করো, স্কোয়ারটা যদি খেয়াল করো তাহলে দেখো যে এখানে কিন্তু শুধুমাত্র 4টা ভাগ হচ্ছে না, এখানে কিন্তু তোমার কয়টা ভাগ হচ্ছে দেখি, 6টা ভাগ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, হ্যাঁ 6টা ভাগ হচ্ছে। অর্থাৎ এখানে রিব মানে ভল্টের নিচে রিব ব্যবহার করা হচ্ছে। রিবের ব্যবহার কিন্তু এর আগে আমি দেখিয়ে এসেছি তোমাদের, সেন্ট অ্যাম্ব্রোজিও বোধহয় এর নাম, সেন্ট অ্যাম্ব্রোজিওতে আমরা দেখে এসেছি যে রিবের ব্যবহার। এইখানে রিবের ব্যবহারের পরিমাণটা আগের চেয়ে বেড়েছে, সেটা আমরা বুঝতে পারছি এই ডায়াগ্রামটা দেখে। আমার কথা কি বোঝা যাচ্ছে, আমি কি বলতে চাচ্ছি বা তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ স্যার। সেন্ট অ্যাম্ব্রোজিওতে আমরা যেটা দেখলাম যে গ্রেন ভল্টের নিচে রিব, রিব হলো তোমার ছাতার নিচে যেরকম স্ট্রাকচার থাকে, ভল্টের নিচে এরকম স্ট্রাকচার ব্যবহার করলে সেটাকে রিব বলা হয়। তো এর আগে আমরা 4টা রিব ব্যবহার করতে দেখছি একটা স্কোয়ার জায়গায়। এখানে দেখা যায় একটা স্কোয়ার জায়গায় কিন্তু 4টা না, এখানে দেখা যাচ্ছে যে তোমার 3টা রিব ব্যবহার করা হচ্ছে আর কি, টানা হিসেবে করলে 3টা রিব, এই যে 1টা 2টা 3টা রিব ব্যবহার করার কারণে তোমার পুরা ভল্টটা এই স্কোয়ার যে জায়গাটা এখানে তোমার 6টা ভাগ হচ্ছে আর কি, 6 পার্টিকেল ভল্ট বলে হয় এটাকে। আচ্ছা, এর বাইরে দেখো যে আরেকটা জিনিস, যে গতিক সময়ের খুব গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট স্থাপত্যের ক্ষেত্রে, যেটাকে বলা হয় ফ্লাইং বাট্রেস। ফ্লাইং বাট্রেসের অর্থ হয় তোমার যে উড়ন্ত ঠেকা, বাট্রেস মানে হলো ঠেস দেয়া বা ঠেকা। তো সেই ফ্লাইং বাট্রেসের আগে যে ধরনের বাট্রেস ব্যবহার করা হতো বা যে ধরনের ঠেকা ব্যবহার করা হতো, সেরকম একটা ঠেকা এখানে দেখতে পাচ্ছি, একটা না মানে 4টা ঠেকা। এই যে দেখো যে দেয়ালের গায়ে লম্বা লম্বা ঠেস দেওয়াল আর কি, এটাকে শুধু বাট্রেস বলা হয়, যে ওয়ালকে এটা সাপোর্ট দেয় আর কি। এবং এখানে 2টা টাওয়ার, আচ্ছা দেখ এই টাওয়ার গুরুত্বপূর্ণ এখন না সেই হিসেবে। ভিতরের ইন্টেরিয়রটা কেমন সেটা একটু দেখো, যে এখানে পায়ার গুলো দেখো যে একসঙ্গে অনেকগুলো খিলান এক করলে কিন্তু পায়ার হয়, তাই না? আজকে তোমাদের উপস্থিতিতে এত খারাপ হলো কেন বলো তো? মানে 24 জন, তার মধ্যে আমি আর আমার স্লাইড সহ 2 জন, তো তার মানে তোমরা 22 জন আছো আর কি এই মুহূর্তে। 22 জনে আসলে ক্লাস নেওয়া ঠিক না আমার জন্য, অ্যাটলিস্ট 50% স্টুডেন্ট থাকতে হয়। দেখো যে এই পায়ার থেকে শাখা প্রশাখার মতন কিছু কিছু রিব উঠে যাচ্ছে উপরে, এই যে কম্পাউন্ড পায়ার বা যৌগিক খিলান, সেই যৌগিক খিলান থেকে তোমার কিছু কিছু আর্চ মানে রিব বের হয়ে যাচ্ছে, এবং সেই রিব গুলো উপরে যে আবার দেখা যাচ্ছে যে একে অপরকে ক্রস করে যাচ্ছে, কখনো আড়াআড়ি ভাবে থাকছে। এর ফলে তোমার এই যে 6 পার্টিকেল ভল্ট তৈরি হচ্ছে। কিন্তু দেখো যে সব তারপরেও কিন্তু এই যে ভল্টটা, সেটা কিন্তু তোমার মানে ভল্টের যে উপরের অংশ বা খিলানের যে উপরের অংশ, সেটা কিন্তু দেখো যে গোলই আছে, অর্ধবৃত্তকার আর কি, মানে এখানে পয়েন্টেড আর্চ না, এগুলো হলো তোমার সার্কেল, কি বলবো, ব্যারেল ভল্ট যেরকম হয় সেরকমই আর কি, কোনো পয়েন্টেড না আর কি। সাইড থেকে দেখলে কেমন? এখন এর মধ্যে দেখো যে তোমার একজন কেউ আসছে, ট্র্যাক করে নেই।
ও, অনেকেই কি ভাবতো যে আজকে 11টায় ক্লাস হবে এরকম কিছু, নাকি এখন অনেক বেশ কয়েকজন আসলো? তো দেখো যে রিব যেটা, এই যে কম্পাউন্ড পায়ার বা কম্পাউন্ড পিলার থেকে যেগুলো বেরোচ্ছে আর কি রিব, সেই রিব গুলা কিন্তু আবার দুই রকমের হয়, একটা হলো ডায়াগোনাল রিব আর একটা হলো ট্রান্সভার্স রিব। যেটা আড়াআড়ি, এই যে দেখো যে যেমন এটা হলো আড়াআড়ি, আমার মাউস পয়েন্টারটা কি দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। যেটা আড়াআড়ি অবস্থা আছে সেটা হলো তোমার ট্রান্সভার্স রিব, অর্থাৎ আড়াআড়ি রিব। আর যেটা কোনাকুনি অবস্থায় যেমন এটা, এটাকে বলা হলো ডায়াগোনাল রিব বা তির্যক বা কৌণিক আর কি। এখানে নিচে তো দেখতে পাচ্ছ যে একটা আইল, তারপরে তোমার একটা ট্রিবিউন বা গ্যালারি, আর তার উপরে এটা ক্লিয়ার স্টোরি, তাই না? তিনটা তালা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ তিন স্তর বিশিষ্ট ভিতরের কাঠামোটা আর কি। এবং এই রিপ গুলো ব্যবহার করার কারণে যে সুবিধাটা হচ্ছে যে ভল্ট গুলো কিন্তু আরো শক্তিশালী হচ্ছে, ফলে তোমার ইচ্ছা করলে গির্জার হাইটটা, উচ্চতাটা ইচ্ছা মতন একটু বাড়ানোর সুযোগ তৈরি হচ্ছে আর কি। অর্থাৎ আমি যতই উঁচু করি না কেন, এই রিবের কারণে আমি সেই স্ট্রেংথটা পাচ্ছি, যার কারণে আমার ভল্টটা টিকে থাকবে। তো এটা কিন্তু পরবর্তী সময়, মানে এই যে গথিক সময়ে যেটা, সরি মানে রোমানেস্ক সময়ে যেটা শুরু হলো, গথিক সময়ে আমরা কিন্তু এটার একদম চূড়ান্ত একটা রূপ দেখবো। এবং গথিক গির্জার কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে তারা চাইতো যে আসলে যতটা পারা যায় উঁচুতে গির্জাটা মানে উঁচু করে তৈরি করবে আর কি। যার সূচনাটা আমরা এই সময় দেখতে পাচ্ছি, এই যে রিব, এই রিব ভল্ট কিন্তু গথিক সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান স্থাপত্যের। এরপরে হচ্ছে ইংল্যান্ডের দারহাম। ইংল্যান্ডের দারহামে আরেকটা গির্জা দেখবো, যে গির্জার বৈশিষ্ট্যগুলো একদম অধিকাংশই গথিক সময়ের স্থাপত্যের সঙ্গে পুরোপুরি মিলে যায়। সামান্য কিছু দিক ছাড়া অধিকাংশ বৈশিষ্ট্যই কিন্তু গথিক সময়ের, মানে অর্থাৎ এর পরবর্তী যে যুগটা, সেটার স্থাপত্যের যে বৈশিষ্ট্য তার সঙ্গে মিলে যায়। তার মানে এটার, এই গির্জাটা কিন্তু তার সময়ের চেয়ে অনেক বেশি আগানো বা অগ্রবর্তী আর কি। এটা সময়কালটা দেখো যে 1093 সালে শুরু হয় ইংল্যান্ডের দারহামে। ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছ, এবং এখানে দেখো যে গথিক সময়ের স্থাপত্যের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পয়েন্টেড আর্চ, এখানে দেখো কিন্তু পয়েন্টেড আর্চ, এটা কিন্তু গথিক সময়ের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো এখানে যদিও মানে পয়েন্টেড আর্চটা চূড়ান্ত লেভেলের, মানে খুবই সূক্ষ্মভাবে দেখানো হয়নি বা অনেক বেশি তোমার পয়েন্টেড করে দেখানো হয়নি, কিন্তু তারপরেও কিন্তু পয়েন্টেড আর্চ এটা আমরা খুব খালি চোখে খুব সহজে বুঝে নিতে পারছি যে পয়েন্টেড আর্চ ব্যবহার করা হচ্ছে। তারপর রিব ভল্ট ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ ভল্টের নিচে রিব, যেগুলো গথিক সময়ের খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, সেটাও এখানে দেখতে পাচ্ছি। এবং এই গির্জাটা কিন্তু পাথরের তৈরি, অর্থাৎ প্রত্যেকটা ব্লক পাথর কিন্তু হিসাব করে কেটে কেটে বসানো, অর্থাৎ বেশ জটিল কিন্তু কাজটা। দেখো যে প্রত্যেকটা ভাঁজ, প্রত্যেকটা খাঁজ সব কিন্তু হিসাব করে পাথরে কেটে এনে তারপর ব্লক ব্লক করে বসানো একটার পর আরেকটা। এবং এই সময় কিন্তু তোমার এই মশলা হিসাবে, এই পাথরগুলো আটকানোর জন্য মশলা হিসেবে তোমার চুন, বালি, পানি এগুলো মিশায় একটা মশলা তৈরি করে এই দুইটা পাথরের মাঝখানে দেয়া হতো আর কি। এখানে দেখো যে 3 স্তর বিশিষ্ট কাঠামো ভেতরে, যেখানে আমরা একটা ট্রিবিউন পাচ্ছি বা গ্যালারি পাচ্ছি, উপরে ক্লিয়ার স্টোরি, এবং গির্জার হাইটটা আগের থেকে আরো বৃদ্ধি পাচ্ছে। এবং তোমার এই রিব ভল্ট, তারপরে এই যে গ্রোইন ভল্ট, হ্যাঁ গ্রোইন ভল্ট, এগুলো ব্যবহার করার কারণে কিন্তু তোমার উপরে আলোর ব্যবস্থাটা হচ্ছে, আগের চেয়ে আরো বেশি আলো গির্জার ভিতরে এসে পড়ছে। এখানে গুরুত্বপূর্ণ আর একটা উপাদান দেখো যে ফ্লাইং বাট্রেস, যেটা বললাম গথিক সময়ের খুব গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট, সেই ফ্লাইং বাট্রেসের পূর্বসূরি কোয়াড্র্যান্ট আর্চ, বা তোমার কোয়াড্র্যান্ট বলতে তোমার বোঝানো হচ্ছে যে একটা সার্কেলের, একটা বৃত্তের 4 ভাগের 1 ভাগ কোয়াড্র্যান্ট, কোয়াড্র্যান্ট আর্চ বলা হয়। এই যে এটা দেখো যে গ্যালারির যে অংশটা বা ট্রিবিউন যেটা, সেই ট্রিবিউনের উপরের সিলিংটা, সেটা কিন্তু এই যেটা বললাম কোয়াড্র্যান্ট আর্চ।
এবং এই কোয়াড্র্যান্ট আর্চ ব্যবহার করার কারণে এখানে একই সঙ্গে যেমন ছাদ তৈরি হয়ে যাচ্ছে, ট্রিবিউনের ছাদ তৈরি হচ্ছে, আবার একই সঙ্গে কিন্তু এটা মূল যে নেভের উপরে ছাদ সেটাকেও কিন্তু দেখো সাপোর্ট দিচ্ছে, মানে যেন সাইডের দিকে বের হয়ে না আসে বা ভেঙে না পড়ে। এটা হলো ফ্লাইং বাট্রেসের একটা পূর্বসূরি। ফ্লাইং বাট্রেস পরিপূর্ণভাবে আবিষ্কার করার আগে যে ধাপটা ছিল সেই ধাপটা হলো এই কোয়াড্র্যান্ট আর্চ, যেটা একই সঙ্গে তোমার গ্যালারি বা ট্রিবিউনের সিলিং তৈরি হচ্ছে, মানে সিলিং এর ছাদ তৈরি হয়ে যাচ্ছে, মানে সিলিংটা তৈরি হয়ে যাচ্ছে, আবার একই সঙ্গে কিন্তু তোমার এই মূল ছাদটাকে ঠেকার কাজও কিন্তু হচ্ছে। এইটা খুব গুরুত্বপূর্ণ আর কি। ডারহাম ক্যাথিড্রালে হলো আমরা পয়েন্টেড আর্চ দেখতে পাচ্ছি, রিব ভল্ট দেখতে পাচ্ছি, মানে পয়েন্টেড আর্চ উইথ রিব ভল্ট, তারপরে কোয়াড্র্যান্ট আর্চ বা ফ্লাইং বাট্রেসের পূর্বসূরি, সেই খিলানটা দেখতে পাচ্ছি এখানে, সেই মানে সেই ঠেস দেওয়ালটা দেখতে পাচ্ছি এখানে। এবং এখানে দেখো যে একটা স্কোয়ারের মাঝখানে, মানে নেভের যে টানা রাস্তাটা সেখানে দুইটা আর্চের মাঝখানে যে জায়গাটা, স্কোয়ার যে জায়গাটা, সেইখানে কিন্তু এই রিবের কারণে তোমার রিবের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে এখানে দেখো 7টা পার্ট তৈরি হচ্ছে, 1 2 3 4 5 6 7টা, হ্যাঁ 7টা অংশ তৈরি হচ্ছে আর কি। আগেরটা দেখলাম আমরা 6টা, আর এখানে দেখো যে রিবের পরিমাণ আরো বাড়ানো হচ্ছে এবং ফলে একটা স্কোয়ার জায়গার ভেতরে তোমার 7টা রিব বা 7টা ভাগ তৈরি হচ্ছে আর কি। এরপরে আসো যে ফ্রান্সের উত্তর দিকে নরম্যান্ডিতে তোমার বায়োক্স নামে একটা জায়গা, বায়োক্স নামে যে জায়গাটা, সেখানে একটা টেপেস্ট্রি আমরা পাচ্ছি, এমব্রয়ডার্ড উল অন লিনেন, লিনেনের উপরে উলের কাজ করা একটা টেপেস্ট্রি। এবং সেই সেই এই যে টেপেস্ট্রি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা শেষকৃত্যের অনুষ্ঠানের যাত্রা, এখানে দেখো যে একটা ডেড বডি রাখা এবং সামনে পেছনে বেশ কিছু মানুষ। এবং এখানে কিন্তু দেখো যে স্থাপত্য এবং মানুষের যে আনুপাতিক হার বা প্রপোর্শন সেটা কিন্তু খুব এলোমেলো। যেমন স্থাপত্য দেখানো হচ্ছে একরকম হাইটের, আবার মানুষ দেখা যাচ্ছে যে তার পাশেই তার চেয়ে অনেক বেশি উঁচু হাইট, তাই না? এখানে হলো মূলত আসলে এই ইংল্যান্ডের একজন রাজা, যার নাম হলো তোমার যে এডওয়ার্ড দ্য কনফেসর, তার এই যে প্রসেশন অর্থাৎ মিছিল আর কি, তার শেষকৃত্যের যে মিছিল সেটা তোমার যাচ্ছে হলো ওয়েস্টমিনিস্টার অ্যাবে নামে একটা গির্জায়। সেই দৃশ্যটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং উপরে নিচে দেখো যে বিভিন্ন রকমের প্রাণী দিয়ে আর কি ডেকোরেশন করা হচ্ছে পুরা প্যানেলটাকে। এবং এই প্যানেল, এই যে স্ক্রলটা মাত্র 20 ইঞ্চি হাইট, কিন্তু লম্বা কিন্তু 230 ফিট। অর্থাৎ এই 230 ফিট লম্বা স্ক্রলে বিভিন্ন ঘটনা আর কি, রাজার যুদ্ধ অভিযানে যাওয়া, সেনাবাহিনীর প্রস্তুতি নেওয়া, তার মারা যাওয়া, পুরা ঘটনাটা এই স্ক্রলের মধ্যে আমরা পাবো। অর্থাৎ এই স্ক্রলটা দেখলে কিন্তু এক হিসেবে তোমার মনে পড়ে যাবে রোমান সময়ের ট্রোজান কলামের কথা। ট্রোজান কলামে কিন্তু এরকম রাজার যুদ্ধ অভিযানের একটা বিশাল কাহিনী আর কি, রাজার যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন, ব্রিজ তৈরি করা হচ্ছে, এরকম এরকম বিভিন্ন ঘটনা আর কি, ঘটনা দিয়ে তারপর চূড়ান্ত বিজয়, তো সেরকম একটা ব্যাপার কিন্তু এখানে আমরা পাই। অর্থাৎ সেই হিসেবে কিন্তু এখানে এই রোমানেস্কো কথার যে অর্থ আর কি, রোমানদের মতন, তো সেই ব্যাপারটা কিন্তু এখানে আমরা রিফ্লেকশন পাচ্ছি যে বিশাল একটা ঘটনাকে একটা ন্যারেটিভ। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার।
স্যার আপনাকে শুনতে পাচ্ছি না স্যার। স্যারের নেট চলে গেছে হয়তো বা। স্যার কি আছে? কি হলো? স্যার কি আছে না গেছে? নাই তো স্যার। ও, স্যার ডিসি খাইছে। দিছি আবার কি? স্যার কি নেই? থাকবো না যাবো? থাক, একটু ওয়েট কর। হ্যালো। হ্যালো। এই স্যার কই? স্যার মেবি ডিসি খাইছে। এ ভাই, ডিসিটা কি তো কবি?
স্যার মেবি ওই ইয়ে disconnected, স্যার আমি দুইবার ডিসি আচ্ছা। মানে ডিসকানেক্টেড। রে শর্ট ফর্ম রে আল্লাহ গো। এর কি করার, বসে থাকি আসেন গল্প করি। বসে থাকি তো হ্যাঁ গল্প করতে দেই পূজায় কার কি বল, পূজা তো শুরু হয়ে গেল। এই ভালো কথা, সবাই এটা স্বাগত দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে। সেন্ট নাড়ু হ্যাঁ, আমার পক্ষ থেকে আসলে হে নারু তোর পৌঁছে যাবে রে দিনাজপুর আসলে যাবে। এটা আসলে সেন্ট নাড়ু খাইছে না, বসাটা। এটা হলো ব্রিং নাড়ু। ক্যাম্পাস না খুললে তো সম্ভব না। এই তো দাদা, উফ সে একটা কথা বলছে। না মানে আমি তোদের কথা বলছি, আমাকে খাওয়াবি তো, সেটাই বললাম যে আসলে ওই যে দাদা নাড়ুটা পাঠাই দেন। পান্ডা আছেই তো, পাঠায় দেন কেউ নাড়ু আমার বাসায়। দাদা নাড়ু পাঠাই আমরা কি দেন। ভোট পান্ডা ডেলিভারি দিই নাকি? দেবা নাড়ু পাঠা। এই ভাই কই এই দেবা নাড়ু পাঠা। সন্তু বাবা তোর বাড়ি কই? কই এটা আগে ক। ছোট বাবা তো নাই। সন্তু বাবা আরে কই? বোতল দিয়ে তো পড়াইতে পারতাম না। দেবা আমি কিন্তু একটু পরে ইয়েতে আসতেছি, টিএসসি আসতেছি, নাড়ু নিয়ে টিএসসি তে খাওয়াই থাক। আমি বাইরে তুই আজকে বাসার থেকে। তুই বাইরে হবি না, তোর একটু বাইর না বাইর করবো। দেবার বাসায় চলে যা। ওর বাচ্চার নিচে গিয়ে ডাকাডাকি করবো, এ দেবা বাইরে নাড়ু নিয়া, এ নাড়ু খেতে আয়। দাদার বাসায় তুই এখনই পূজার আমে যায় ঢাক ঢুক বাজে, কি অবস্থা? ইস, না আমার বাড়িতে পূজা হয় বুঝছিস, ওই পূজা ও। চলতেছে। আচ্ছা, আপনাদের কি বন্ধ দিয়ে দিছিস কাপচারে? কি জানি আমার লাস্ট মিশন কবে শেষ? আজকে? আজকে আমাদেরও তো সেম কেস। স্যারে বলছিল যে জমা দাও, পরে চিন্তা করলাম যে 2 দিনের কাজ সম্ভব না। স্যার কই? স্যারে মেনশন দিয়েছে, দেখি স্যার কি করে। এই যে আপনাদের সব থিওরির অবস্থা কি একটু শুনি। থিওরি হচ্ছে তুই আবার আমাদের ক্লাস নিবি বুঝছিস, প্রথম থেকে আবার শুরু করবি, কিছু মনে নাই কি কি পড়ছিস। হ্যাঁ দাদা, নাকি আমি তো শুনছি, not একেবারে পড়ছি। পড়ে শেষ করে ফেলাইছি। উফ, কি বলেন? তুই তুই নিবি ক্লাস, কর্নিয়া নেবি ক্লাস, দুজন নিয়ে একটা কর্মশালা শুরু কর, থিওরি রিটেক। না না, থাকো থাকো। আচ্ছা, এটা কে বললো? সুপ্রিয়া বুঝছিস, ভাই, এটা কিন্তু এই একটা- আমরা আমার থেকে কর্নিয়া হচ্ছে একটা পিস আর কি, বুঝছেন? ও হচ্ছে এখন থেকেই পড়া শুরু করে এটাই দিচ্ছে, তো মানে বলছি, প্রতিদিন দেখ। পড়ে। গুড। ওরে দেখলে মনে হয় এখন যে পড়লাম কি ব্যাপারটা হচ্ছে যে তুই আর কর্নিয়া মিলে একটা কর্ম শুরু কর, মানে বলা যায় যে ম্যাক্সিমাম পোলা তোদের কাছে যাবে। আমরা কিন্তু পেমেন্ট নিব, মানে কেউ না গেলেও আমি তো এই ভাই, হ্যাঁ তা আমরা কি বিনা পেমেন্টে দিব নাকি? পেমেন্টে যাবো নাকি? হাই হাই, কি বলেন? পেমেন্ট পাবো? পেমেন্ট তো আরে, দিবই। এই সুযোগ কে miss করে? পেমেন্ট তো দেখ, শোন তোদের এত বড় একটা মার্কেটিং করব আমরা, মানে বুঝিস না, তোরা আমাকে পেমেন্ট দিবি, যে আমরা তোদের ফার্স্ট, বুঝিস না, প্রথম দিন প্রথম ব্যাচ ফ্রি ক্লাস পাই। হ্যাঁ হ্যাঁ, এরপর থেকে 29 আসবে, 30 আসবে, যদি তখন একটা অনেক এটা ট্র্যাডিশন চালু হয়ে যাবে যে ল্যাকিংস যোগাযোগ করুন দেবজ্যোতি বর্ষণ এবং কর্ণীয় অধিকারীর সাথে 1 মাসের কোর্স এই কর্নিয়া নাই দেখি। ঠিক আছে ভাই, সেও তো নাই, সমস্যা তো এখানে। আরে, ডিলটা সাইন করেই ফেলতাম, কিন্তু ও তো নাই। এটা একটা কাজ হইলো। বিশাল বড় মানে একটা লস প্রজেক্ট। আরে না, এটা ঠিক হয়নি। আচ্ছা ভগবান কই, সন্তু বাবা কই? সন্তু বাবা ছাড়া তো কাহিনী হবে না। সন্তু বাবা তো নামই তো লাগবে। এই সন্তু তুই নাই, কি- সাহেবও নাই। সাহেব সন্তু কই সব? সব নাই হয়ে গেছে। এই আজকে কি তাইলে স্যার ক্লাস কি স্যার নেবেন? আমি স্যারকে মেনশন দিলাম। স্যারের হয়তো বা কারেন্ট চলে গেছে। আমরাও চলে গেলাম।
ভালো লাগতেছে না। ওই শুভ শারদিয়া লিখে স্যার স্যারকে ফোন দিবি, আমি জিজ্ঞেস করে আসি। হ্যাঁ আমি জিজ্ঞেস করি দাঁড়ান। ফোন দে। ওই একেবারে মঙ্গলবারই ক্লাস, রবিবারে আর চাস না, পূজা শেষ হোক। স্যার আসতেছে, ওই স্যারের নাকি অনলাইনে একটু প্রবলেম হয়েছে, ডাটা ইউজ করে আসতেছে। স্যার নাকি এতক্ষণ লেকচার দিতেছিল। হ্যাঁ আরে অবস্থা রে। আহ, এতগুলা পোলাপেন এখানে আছে, স্যারের সাথে কি কেউ একটু কথাও কইতে পারে না? আমি আর দাদাই কথা কইতেছি না। দাদা কষ্ট, বলেন কি করা যায়? কথা নাই, নাড়ু খাওয়া, নাড়ু না খাওয়াইলে কোনো কথা এই নেই। তো নাড়ুর মাথা। নাড়ুর মাথা না, নাড়ুই খাবো, নাড়ুর মাথা সব খাবো, নাড়ু খাবো খালি। তাও ক, সবটি মিললে ক, তাও একটা শান্তি লাগবে যে না কথা কইতেছে এটলিস্ট। জাফরিনের খালি খাই নাড়ু খামো এই আর খালি খামো আর খামো। জীবনে তো খাওয়াইলি না কিছু, তো জাফরিনের খাই জীবনে তো খাওয়াইলি না কিছু, আর ও দুধই তো এই স্যার আসতেছে, স্যার আসতেছে। খাওয়াইলি এই না সবাই কিছু মিউট জীবনে। মিউট। গাইস চিল। ওকে, শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা আচ্ছা, জি স্যার। আমি যেটা করি, আমার মোবাইলে তো আসলে স্লাইড গুলো নাই। হ্যাঁ, তো আচ্ছা, সেক্ষেত্রে আমি যেটা করতে পারি তোমাদেরকে, মানে যতটুকু বাকি আর কি, তোমরা লাস্ট কতটুকু দেখলে? স্যার, স্যার একটা কিং রবার্ট কল ছিল যে একটা টেপেস্ট্রি। টেপেস্ট্রিটা শেষ করলাম, এটা কি শেষ নাকি? টেপেস্ট্রিটা না স্যার, মানে ট্রোজান কলামের মতো এইটুক বলে হচ্ছিল আপনার ডিসকানেক্ট হয়ে গেছে। জি স্যার। আমি- আচ্ছা, এইভাবে কি আসলে দেখা সম্ভব তোমাদের পক্ষে? হ্যাঁ স্যার। জি স্যার। দেখা যাচ্ছে না, এটা সাজেশন পেলেই হলো আর কি। জি তো এটা হলো তোমার এই এটা সম্পর্কে যেটা বলছিলাম যে এই ছবিটায় তোমার দেখো যেমন পেছনে ব্যাকগ্রাউন্ড নাই, বা ঘোড়া বা মানুষ যেগুলো দেখতে পাচ্ছে তার ভেতরে কিন্তু লাইট শেডের কোনো ব্যবহার নেই। হ্যাঁ, অর্থাৎ ত্রিমাত্রিক ইলিউশনটা কিন্তু আসলে নাই, পরিপূর্ণভাবে দ্বিমাত্রিক। কিন্তু এই ঘোড়াগুলোর যে মুভমেন্ট এবং মানুষের যে মুভমেন্ট বা যে অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি, সেইগুলোর কারণে আমরা এটা বুঝে নিতে পারি খুব সহজেই যে এটার মধ্যে ক্লাসিক্যাল শিল্পের একটা বড় প্রভাব কিন্তু আছে। অর্থাৎ এই যে শিল্পী, তিনি ক্লাসিক্যাল আর্ট সম্পর্কে হয়তো তার স্টাডি ছিল অথবা তার আগ্রহ ছিল। সেটা, এটা আর কিছু তেমন বলার নেই। তারপরে নেক্সট, আমি তো দেখলাম লেকচার টেকচার শেষ করে তোমাদের ডেট বলতে গেলাম যে নেক্সট কবে ক্লাস হবে, তখন দেখি যে তোমরা কেউ নাই। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হলো যে ইংল্যান্ডের দক্ষিণ দিকে মাস্টার হুগো নামে একজন শিল্পীর করা কাজ।
দেখতে পাচ্ছ কি? সরি দেখতে পাচ্ছ না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো উপরের যে প্যানেলটা দেখতে পাচ্ছ, দুইটা ভাগ এখানে। দুইটা ভাগের মধ্যে উপরের যে ভাগটা সেখানে হলো মোজেস বা মুসা নবী এবং তার সঙ্গে আরেকজন নবী যার নাম হলো হারুন। এই দুইজন আছেন উপস্থিত এবং মুসা নবীর হাতে দেখো যে একটা বই। অর্থাৎ এই বইয়ের মাধ্যমে বোঝানো হচ্ছে যে স্রষ্টা কর্তৃক যে বাণী তিনি পেয়েছেন সেই বাণীটা তিনি ইসরায়েলবাসীদের কাছে পৌঁছে দিচ্ছেন এবং একই সঙ্গে তিনি ইসরায়েলবাসীকে সতর্ক করছেন যে তোমরা যদি এই বাণীগুলো না মেনে চলো বা স্রষ্টার সন্তুষ্টির পথে না চলো তাহলে মানে পরিণতি খারাপ হবে, বা একই সঙ্গে এটা মেনে চলা তোমাদের উচিত। এই ধরনের যে কথাবার্তাগুলো সেইগুলো হচ্ছে আর কি উপরের প্যানেলটায়। আর নিচের প্যানেলটা দেখো, যে নিচের প্যানেলে দেখতে পাচ্ছি যে মুসা আছেন, সঙ্গে ইসরায়েলবাসীরা, সাধারণ মানুষ যারা। দেখতে পাচ্ছ নিচের প্যানেলটা? জি স্যার। আর দেখো যে মুসা নবী যেদিকে ইন্ডিকেট করছেন সেই জায়গাটা দেখো যে বেশ কিছু প্রাণী, অর্থাৎ এখানে শূকর, তারপরে ভেড়া, ছাগল, এই ধরনের বেশ কিছু প্রাণী। অর্থাৎ এখানে মুসা নবী ইসরায়েলবাসীকে সতর্ক করছেন বা বলে দিচ্ছেন আর কি যে কোন প্রাণীগুলো তোমরা খেতে পারো আর কোনগুলো খাওয়া যাবে না। হ্যাঁ, মানে হারাম হালাল বা এই ধরনের একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আর কি। এই ছবিতেও দেখো যে ড্রাপারির যে ধরনের কাজ, ড্রাপারির কাজ পাশাপাশি তোমার এই তাদের মুভমেন্ট কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দেখো যে ক্লাসিক্যাল সময়ের মতন, যেমন এইদিকে ক্লাসিক্যাল সময়ের মতন কিন্তু মানুষ ওভারল্যাপ হচ্ছে এবং তারা কিন্তু সবাই সম্মুখবর্তী অবস্থায় নাই। হ্যাঁ, তো সবকিছু মেলায় কিন্তু বোঝা যাচ্ছে যে ক্লাসিক্যাল আর্টের প্রতি একটা আগ্রহ বা ঝোঁক এই সময় আর্টিস্টদের মধ্যে আবার নতুন করে দেখা দিচ্ছে, যদিও সেগুলোর অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কিন্তু সব সময় ক্লাসিক্যাল আর্টের মতন না। যেমন অনেক ক্ষেত্রে আবার সম্মুখবর্তীও দেখতে পাচ্ছি, আবার অনেক ক্ষেত্রে দেখো যে ড্রাপারি গুলার মধ্যে সাজেশন আছে, ন্যাচারাল যেরকম হওয়ার কথা সেরকম একটা সাজেশন আমরা পাচ্ছি, কিন্তু তারপরেও কিন্তু পুরোপুরি ন্যাচারাল ড্রাপারের যে ভাঁজ সেরকম কিন্তু না, অর্থাৎ একটা আলংকারিক বা ডিজাইনিক ভাবে ভাঁজগুলো দেওয়া হচ্ছে। যাক, এটা মোটামুটি শেষ। তারপরে লাস্ট যেটা নিয়ে কথা হতে পারে সেটা হলো এডউইন সাল্টার। এডউইন সাল্টার হলো একজন স্ক্রাইবার বা লিপিকারক বা লিপিকার আর কি। তো তিনি একটি ধর্মীয় গ্রন্থ লেখেন, যেটাকে বলা হচ্ছে তোমার ধর্মীয় গ্রন্থ বলতে ধর্মীয় সঙ্গীতের যে অংশটা সেটা নিয়ে একটা গ্রন্থ লেখেন, যে জন্য এটাকে বলা হচ্ছে তোমার দেখো এই যে এডউইন সাল্টার আর কি, মানে এডউইনের লেখা। সাল্টার হলো তোমার ধর্ম সঙ্গীতের যে বই বা গ্রন্থ সেটা। এডউইন সাল্টার নিজেকে এখানে দেখাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছি যে একজন শিল্পী, সে একটা চেয়ারে বসা, তার পেছনে স্থাপত্যের কিছু কাঠামোর সাজেশন আমরা পাচ্ছি এবং তিনি দুই হাতে একই সঙ্গে লিখে যাচ্ছেন এবং তার ড্রাপারের যে ভাঁজগুলো সেগুলো কিন্তু বাস্তবানুক ভাবে যে ডাইরেকশন হওয়ার কথা, যেদিকে যাওয়ার কথা সেদিকেই আছে, কিন্তু তারপরেও কিন্তু ড্রাপারি গুলো ন্যাচারালিস্টিক বা বাস্তবানুক না, কারণ এটা দেখানো হচ্ছে সম্পূর্ণই একদম আলংকারিক ভাবে বা ডিজাইনিক ভাবে দেখানো হচ্ছে। সেই কারণে তো এখানে দেখা যায় এমনি প্রপোর্শনের কথা যদি চিন্তা করি তাহলে মাথাটা শরীরের তুলনায় অবশ্যই নিঃসন্দেহে বেশ বড়, বা এমনিতেও টোটাল প্রপোর্শন মেলাতে গেলে আমরা ওইভাবে পাবো না আর কি, প্রপোর্শন মেলাতে পারবো না, কিন্তু তারপরে একটা ক্লাসিক্যাল একটা ভাব, একটা প্রভাব কিন্তু এর মধ্যে আমরা খেয়াল করতে পারবো। তো এইটুকুই আজকে শেষ স্লাইড এবং রোমানাস্কো শেষ। তো এরপরে তোমাদের নেক্সট ক্লাস হলো আজকে কত তারিখ? আজকে হলো 22 তারিখ। 22 তারিখ দেখি 22 তারিখ স্যার, 22 তারিখ আছে। তাহলে তোমাদের সঙ্গে নেক্সট আসলে কবে বসা দরকার, কবে বসা যায়? 22 তারিখ, তাহলে তোমরা 23, 24, 26 তারিখে তো পূজা শেষ হচ্ছে, তাই তো? স্যার আমাদের পেইন্টিং এ স্যার 31 তারিখ পর্যন্ত বন্ধ দিচ্ছে ক্লাস, মানে প্র্যাকটিক্যাল ক্লাস 31 তারিখ পর্যন্ত বন্ধ। জি স্যার আমাদের ডিপার্টমেন্টের অন্যরা বলো, মেবি মনে হচ্ছে তাই। স্যার স্কাল্পচারে তো ক্লিয়ার করেন, তবে বলছে যে ওই
নভেম্বর থেকে মেবি তাহলে আমরা কি করবো, নভেম্বরের 1 তারিখ থেকে ক্লাস শুরু করবো আবার? রবিবার, 1 তারিখ রবিবার। এটা করাই ভালো নাকি? তো বাকি ডিপার্টমেন্ট পূজা নেক্সট রবিবার তো পূজার মধ্যে পড়ে যাচ্ছে। হ্যাঁ, নেক্সট রবিবার হচ্ছে তোমার, হ্যাঁ পূজার মধ্যে পড়ছে আর কি। 25 তারিখ, 25 তারিখ পূজার মধ্যে হয়ে যাচ্ছে। ঝলক শাহ এসছে কেবল। তো ইয়ে করতে পারি আমরা, 26 তারিখে পূজা শেষ তো, তারপরে তো আসলে 27 তারিখে বসা যায়। আচ্ছা ঠিক আছে, আমরা 1 তারিখ থেকেই বসবো আবার। স্যার 1 তারিখ, হ্যাঁ স্যার নভেম্বরের 1 তারিখেই বসবো। আর আমাদের বাকি হলো তোমার গথিক, ইসলামিক আর্ট আর হলো চাইনিজ আর্টটা বাকি। তো এই তিনটা আমরা আসলে 5-6টা ক্লাসের মধ্যে শেষ করে ফেলতে পারবো। স্যার আমাদের থিওরি ব্যাপারে কোনো কথা হয়েছে কি, মানে কিভাবে কি হবে? না, এটা সম্পর্কে আসলে আমিও এখনো পরিষ্কার না। এটা পরীক্ষা আসলে হবে, এটা তোমাদের ধরে নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে, বুঝছো? পরীক্ষা হবে সেভাবে বুঝতে পারতেছি পরীক্ষা যে হবে। স্যার পরীক্ষা কি মানে সরাসরি পরীক্ষাটা হবে না অনলাইনে? না সেটা দেখা যাক, সেটা আমি জানি না আর কি। সেটা সম্পর্কে আমি এখনো কিছুই জানি না। অনলাইনে যদি মানে ইউনিভার্সিটি মনে করে অনলাইনে নেওয়া যাবে, সেরকম পদ্ধতি যদি বের করতে পারে তাহলে অবশ্যই অনলাইনে হবে, আর না হলে সরাসরি হবে। আর তাও যদি না হয় তাহলে কি হবে, কিন্তু যাই হোক তোমরা ধরে রাখো যে সামনে মনে করো যে পরীক্ষা হবে, এইভাবে ধরে রেখে তোমাদের কি মাসের ভিতরে হইতে পারে এটা যদি একটু ধারণা দেন। না, আমার কোনো ধারণা নেই, আসলে কোনো ধারণা নেই। তবে ধরে রাখো যে আর 1 মাস পরেই পরীক্ষা হবে বা 15 দিন পরে পরীক্ষা হবে, সেভাবে প্রিপারেশনটা নাও। এটা হলো, কারণ তোমাদের কিছুটা সাজেশন তো দেওয়া আছে তাই না? আর যতদূর পর্যন্ত পড়ানো হলে বেশ মানে ম্যাক্সিমামই তো কভার আর কি, সামান্য কিছু বাকি। তো তোমরা নিজেদের উপর প্রিপারেশন নাও। আর তোমাদের একটা ভাইবা কিন্তু আমি নিব আর কি, খুব শীঘ্রই নিতে হবে এটা। এবং ভাইবাটা হবে তোমার ইয়ে পর্যন্ত, যতদূর পড়ানো হচ্ছে। এখন তো রোমানস্ক শেষ, তাহলে রোমানস্ক পর্যন্ত। আর যদি এর মধ্যে গথিকটা শেষ করতে পারি, আচ্ছা 1 তারিখে ক্লাস শুরু হলে তোমাদের গথিকটা যদি 3 তারিখে শেষ হয়, তাহলে ধরে রাখো যে সামনের মাসের 8 তারিখ থেকে তোমাদের ভাইবা নেওয়া হবে। তো প্রতিদিন 10 জন করে ভাইবা দিবে অনলাইনে। 1 সপ্তাহ বা 2 মানে 8 দিনে আমাদের হয়ে যাবে আর কি ভাইবার নেওয়া সবার। বুঝতে পারছো? জি আচ্ছা স্যার। মানে সামনের মাসের 8 তারিখ থেকে ভাইবা নেওয়া শুরু করব। ড্রয়িং এন্ড পেইন্টিং থেকে শুরু হবে। প্রথম 10 জন ভাইবা দিবে 8 তারিখে, তারপরের 10 জন দিবে 9 তারিখে, তারপরে 10 জন দিবে 10 তারিখে। তারপরে দেখা যাচ্ছে যে প্রিন্ট মেকিং ডিপার্টমেন্ট আসলো, তাদের আবার যে কয়জন স্টুডেন্ট 10 জন করে সে কয়দিন লাগলো। তারপরে স্কাল্পচার আসলো বা ক্রাফট আসলো বা সিরামিক্স আসলো। এইভাবে মনে করো যে 7 দিন বা 8 দিনে ভাইবাটা নিব আমি। এবং ভাইবাটা সীমানাটা, সিলেবাসটা মনে রাখো যে গথিক পর্যন্ত ভাইবার সিলেবাস একদম শুরু থেকে, অর্থাৎ প্রি হিস্ট্রি থেকে শুরু করে গথিক পর্যন্ত যত যা কিছু নিয়ে আলোচনা হলো, যে স্লাইড গুলো দেখানো হলো, সবকিছুর উপরে ভাইবা। ঠিক আছে, 8 তারিখে প্রিপারেশন এভাবে নিয়ে রাখো। স্যার একটা কোশ্চেন করবো স্যার? হ্যাঁ প্লিজ করো। স্যার আমাদের যে ভাইবা হবে স্যার, এখন স্যার আমরা তো মানে এর আগে হচ্ছে ইউনিভার্সিটির ভাইবাটা ওইভাবে দেইনি বা এই সম্পর্কে কোনো আইডিয়া নেই স্যার। তো কিরকম মানে ইয়ে হতে পারে? এটা তোমার মানে পড়াশোনাটা কেমন হলো, তুমি কতটুকু জানো? ছবি দেখানো হতে পারে, কোনো স্কাল্পচারের বা কোনো পেইন্টিং এর ছবি বা কোনো শিল্পকর্মের ছবি বা স্থাপত্যের ছবি দেখায় প্রশ্ন করা হবে যে এটা সম্পর্কে বলো, এটা সম্পর্কে কি জানো, এটা কোন যুগের, এই ধরনের আর কি। আচ্ছা, এমনিতে স্লাইড না দেখা কোনো বিষয়ে প্রশ্ন করা হতে পারে। এরকম আর কি। ছোট ছোট প্রশ্ন হয়তো 3-4-5টা করে প্রশ্ন করব, বা একটু বেশিও করতে পারে কারো ক্ষেত্রে একটু কমও করতে পারি। স্লাইড দেখানো হবে কোনো ক্ষেত্রে হবে না, এই আর কি। তেমন কিছু নেই, যেমন তোমাদের সঙ্গে এখন কথা বলছি এরকমই আর কি। কিন্তু প্রিপারেশনটা রেখো আর কি, একদম প্রি হিস্ট্রি থেকে শুরু করে গথিক পর্যন্ত একদম চুলচেরা যতটুকু পড়া যায় আর কি, সেইভাবে। সালও কি স্যার মুখস্থ করতে হবে স্যার? কি বললে? সাল কি মুখস্থ লাগবে নাকি ওটা? হ্যাঁ অবশ্যই, এটা মাথায় রাখতে হবে তো কোন সময়কার কি হচ্ছে, মানে এই যে যেটা পড়লে কেবল পড়ানো হলো। রোমানস্কর সময়কাল জিজ্ঞেস করলে তো পারতে হবে নাকি?
কোন সময়ের জি, মধ্যে স্যার। রোমানেস্ক সময়কালটা ছিল, গথিক সময়টা ছিল বা বাইজেন্টাইন সময়টা ছিল? এটা ঠিক আছে। তো ভালো থাকো সবাই, আর দেখা হচ্ছে সামনের 1 তারিখে। সবাই জি, স্যার। ছুটিটা খুব মজা করে পরিবারের সঙ্গে মানে উদযাপন করো। ভালো থাকো জি, সবাই। স্যার। ওকে। স্যার শারদীয় প্রণাম নিয়েন দুর্গাপূজার স্যার। শুভেচ্ছা স্যার। শারদীয় শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। ওকে, শুভেচ্ছা স্যার। ভালো থাকবেন। শুভেচ্ছা। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাও এবার বাস যে একটা দিয়ে গেল, মানে বাস, হ্যাঁ। বাসের মতো বাস। বলে কি ভাই বানাবো, তারপরে বলে কি হ্যাঁ নাড়ু আর ছুটি খাবো মজা না, করো। বাসি খাবো। নাড়ু আর খাবো না, দেবা, নাড়ু আর খাবো না, বাসি খাবো। যা। মানে ভাইবার কথা বলে মজা সব উড়াই দিছে। না আর এবার বাস খাবো, খালি বাস। পরি তো নাই কিছু, এতগুলো মাছ ধরে। কিছুই তো পড়ি না, কি ভাইবা দিব, নিজের নামটাই খালি বলতে পারবো মনে হয়। কিচ্ছু পারবো না ভাই।